সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার, যেখানে 35টা বায়োলজির 35টা এমসিকিউ প্রশ্ন থাকবে। তো সেটার জন্য আজকে আমরা প্রিপারেশন শুরু করছি, যেখানে রিভিশন দেব যে 35টা পারুলের যে বইটা রয়েছে ওই সেই বই থেকে যে সেটগুলো রয়েছে তার মডেল কোশ্চেন সেট 1 যেটা, তো সেটা আজকে আলোচনা করব। এবং এখানে যে প্রশ্নগুলো আছে তার বাইরে দুটো একটা ফ্যাক্টস বলে, তো সেখানে কীভাবে চেষ্টা করব যাতে ধীরে ধীরে প্রতিটা সেট করার পর মোটামুটি রিভিশন দেওয়া যায় বইটা। তো এবার প্রথমেই দেখি আজকের প্রথম প্রশ্ন, যে এমটিপির সম্পূর্ণ রূপ। তাহলে এমটিপি বলতে এখানে কি কথা বলা হচ্ছে, যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তাহলে এটা কি? তাহলে এটা প্রেগনেন্সির একটা টার্মিনেশন, যাকে বাংলায় বলতে পারি গর্ভাবস্থার প্রাক সমাপ্তি। গর্ভাবস্থার প্রাক সমাপ্তি। তাহলে এবার এটা, এই যে ব্যবস্থাটা, এটা অনুমোদন পায় ভারত সরকারকে, অনুমোদন করে 1971 সালে, আর এটা কার্যকরী হয় 1972 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল, তাহলে এটা কার্যকরী হয়। এবার গর্ভাবস্থার প্রাক সমাপ্তি বলতে যে এটা পরিণত হওয়ার আগেই এই যে প্রাক, তার সমাপ্তি ঘটিয়ে দেওয়া হচ্ছে কার? গর্ভাবস্থা। এবার এটা কেন করা হবে? তাহলে এটা কিছু কারণ থাকবে। যেমন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে মাতার যে গর্ভাবস্থায় আছে, তো তার স্বাস্থ্যের দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সেই সন্তানের জন্ম দেওয়াতে। তাহলে স্বাস্থ্যগত কারণে তার স্বাস্থ্যর যে সমস্যা, তো সেই কারণে অনেক সময় যে মেডিকেল যে টার্মিনেশন প্রেগনেন্সি সেটা করা যেতে পারে। বা কখনো কখনো দেখা যাচ্ছে কি, যে অ্যামনিওসেন্টেসিস করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে শিশুটা জন্মাবে তাহলে সে প্রতিবন্ধী, তাহলে কোনো সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এমটিপি করা যেতে পারে। বা 3 নম্বর বলতে পারি কি, যে কোনো গর্ভনিরোধক যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো ফেলিওর হয়ে গেছে, গর্ভনিরোধক ব্যবস্থা। আচ্ছা, অর্থাৎ কি বলছি, যে সেই দম্পতিদের যে গর্ভনিরোধক ব্যবস্থা তারা নিয়েছিল, তো সেটা ফেলিওর হয়ে গেছে, আনওয়ান্টেড যে প্রেগনেন্সি সেটা চলে এসেছে, তো সেক্ষেত্রেও কিন্তু এটা করা যায়। বেশ, এরপর কি, যে দেখা যাচ্ছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি বলতে যে রোপিত হবে, যে একটা ভ্রূণ রোপিত কোথায় হয়? রোপিত হয় ইউটেরাসে, অর্থাৎ জরায়ুতে। এবার জরায়ুতে রোপিত না হয়ে গিয়ে কি হলো, বাইরে কোথাও রোপিত হয়ে গেল, তো সেটাকে বলবো একটোপিক প্রেগনেন্সি, যেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে কিন্তু মাতার মৃত্যুর সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যে এমটিপি করা যেতে পারে যাতে বাঁচানো যায় মাতাকে। তো এইবার আর কি বলতে পারি, আবার কোনো ক্ষেত্রে রেপ, এর ক্ষেত্রে যদি কোনো কারণে যে গর্ভাবস্থা চলে আসে, তো সেক্ষেত্রেও কী হবে, তো সেটা প্রাক সমাপ্তি ঘটাতে হবে, তো সেই জন্যও কিন্তু এটাকে পারমিশন দেওয়া হয়। তাহলে এইবার কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা বিশেষ ক্ষেত্র, যেমন কন্যা ভ্রূণ হত্যা, এখানে কিন্তু মোটেই এটাকে পারমিশন দেওয়া হবে না, এটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ, কন্যা ভ্রূণ হত্যা। তাহলে এই এমটিপির মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যা কিন্তু একবারেই নিষিদ্ধ, কিন্তু এটা শাস্তিযুক্ত একটা অপরাধ। বেশ, তাহলে মোটামুটি আমরা এমটিপি থেকে এই বিষয়গুলো জানবো। তাহলে এবার এখানে কি দেখলাম, যে এর সম্পূর্ণ রূপ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, আর অনুমোদন পায় 1971 সালে। তাহলে এখানে যে অপশানটা রয়েছে সেখানে বোঝা যাচ্ছে অপশান এ হবে কিন্তু এই সঠিক উত্তর। তাহলে এই যে 1971, আর এখানে কি বলা হচ্ছে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তাহলে এখানে উত্তর হবে। এবার আরও একটা জিনিস মনে রাখতে পারি, যে এই যে এমটিপি, এইটা কিন্তু মোটামুটি 20 সপ্তাহ পর্যন্ত এটা সেফ। 20 সপ্তাহ পর্যন্ত সেফ বলতে যে নিষেকের 20 সপ্তাহ পর্যন্ত এটা কিন্তু করা যায়।
বা কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এটাকে 24 সপ্তাহ পর্যন্ত করা যেতে পারে। পরের প্রশ্ন কি বলছে, নিচের কোনটি রেটি টেস্টিসের কাজ? তাহলে এখানে টেস্টিস শব্দটা যদি দেখি তাহলে বুঝতেই পারছি টেস্টিস বলতে কি, টেস্টিস বলতে শুক্রাশয়। শুক্রাশয়, তাহলে পুরুষদের প্রধান যে জননাঙ্গ সেটাই কিন্তু শুক্রাশয়। বেশ, তাহলে এটা 1 নম্বর প্রশ্ন ছিল। এবার 2 নম্বর প্রশ্ন আমরা এখানে লিখছি, যদি এগুলো রোমানে লেখা উচিত ছিল, বোঝা যাবে না, এটাকে না হয় আমরা কিছু পয়েন্ট করে দিই নাম্বারিং না দিয়ে। তাহলে এগুলো কয়েকটা পয়েন্ট, যেটা হচ্ছে একটা হচ্ছে স্বাস্থ্য, একটা প্রতিবন্ধী শিশু, গর্ভনিরোধক ব্যবস্থা ব্যাহত আর একটোপিক প্রেগনেন্সি অথবা রেপ। তো এই সব কারণে কিন্তু আগে কি বললাম যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা যেতে পারে। বেশ, এবার 2 নম্বর প্রশ্ন করছিলাম যে যেখানে দেখলাম কি শুক্রাশয়, তাহলে ধরে নিচ্ছি এটা একটা শুক্রাশয়। তাহলে এই শুক্রাশয়টাকে যদি এলএস করে দেওয়া হয়, তাহলে যদি এরকম একটা অংশ দেখা যায়, তো এখানে দেখব কি এখানে কতগুলো কি আছে, লোব আছে। বেশ, তাহলে এগুলোকে কি বলবো, এই যে ছোট ছোট এই যে লোবগুলো রয়েছে এগুলো বলবো লবিউল। আর এই লবিউলের মধ্যে প্রতিটা লবিউলের মধ্যে মোটামুটি প্রায় 250 থেকে 300টা লবিউল থাকে একটা শুক্রাশয়। এই লবিউলগুলোর মধ্যে 2 থেকে 3টে কুণ্ডলীকৃত নালিকা থাকে। তাহলে সেগুলোকে কি বলে, সেগুলো বলে সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউল, তাহলে সেটাকে বলবো সেমিনিফেরাস টিউবিউল। তাহলে এই যে সেমিনিফেরাস টিউবিউল রয়েছে কোথা থেকে, এই লবিউলে আছে। আর সেগুলো লবিউলের বাইরে যখন বের হচ্ছে, প্রত্যেকটা লবিউল থেকে একটা একটা রিজু নালিকা বের হচ্ছে। কি বের হচ্ছে, একটা রিজু নালিকা। তাহলে সেটাকে কি বলছি, বা ইংরেজিতে তাকে বলবো টিউবিউলাই রেকটাই। তাহলে কি বলবো, টিউবিউলাই রেকটাই বা রেকটি, টিউবিউলাই রেকটাই। এবার সেই টিউবিউলাই রেকটাইটা যতগুলো লবিউল আছে, একটা করে টিউবিউলাই রেকটাই বেরিয়েছে, দিয়ে একটা জায়গায় জালকের মতো করে একটা জট পাকিয়ে গেছে, যে অবস্থান করছে। তাহলে তাকে কি বলবো, তাহলে তাকেই বলবো রেটি টেস্টিস। একদম কি দেখাবে, কিরকম দেখাবে, জালের মতো, রেটি টেস্টিস। এবার সেই রেটি টেস্টিস যেগুলো রয়েছে, তাহলে সেইগুলো যেটা গঠন করবে সেটা হচ্ছে কি অনেকগুলো তৈরি করবে ভাষা ইফারেন্সিয়া। তাহলে কি দেখতে পাচ্ছি, যে সবার প্রথম 1 নম্বর হচ্ছে কি সেমিনিফেরাস টিউবিউল, 2 নম্বর দেখতে পাচ্ছি সেখানে রিজুনালিকা, 3 নম্বর সেটা কি গঠন করলো, রেটি টেস্টিস, 4 নম্বর কি গঠন করলো, ভাষা ইফারেন্সিয়া। এবার ভাষা ইফারেন্সিয়ার পর কি দেখতে পাবো, এপিডিডাইমিস। সেটা কোথায় চলে গেল, এপিডিডাইমিস। এটা কত নম্বর, 5 নম্বর। দিয়ে তারপরে কি দেখা যাবে, 6 নম্বর হচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে এটা 6 নম্বর। তাহলে এই পরপর আমরা এইসব নালীগুলো দেখতে পাবো। তো তার মধ্যে এখানে জিজ্ঞাসা করছে এই যে রেটি টেস্টিস, এর কাজটা কি? মোট কথা শুক্রাণু নিয়ে যাওয়া তো বটেই, অবশ্যই শুক্রাণু নিয়ে যাবে। তাহলে প্রথমে এখানে অপশন কি বলছে, শুক্রাণু পরিবহন ও মিশ্রণ করা। হ্যাঁ, তাহলে শুক্রাণু পরিবহন করা ও মিশ্রণ করা, এটা তো অবশ্যই কাজ। সঙ্গমের সময় মূত্রনালীতে শুক্রাণু নিক্ষেপ করে না, এটা তো মোটেই নয়। বেশ, আর শুক্রাশয় থেকে ইনহিবিন পুনঃশোষণ করা, হ্যাঁ এটাও ঠিক, শুক্রাশয় থেকে ইনহিবিন শোষণ করা। এবার ইনহিবিন কি, ইনহিবিন একটা হরমোন, আমি এখানে লিখছি ইনহিবিন। এই ইনহিবিনটা 60 টলির কোষ, শুক্রাশয়ের যে 60 টলির কোষ আছে, 60 টলির কোষ, এই 60 টলির কোষ থেকে খরিত হয় ইনহিবিন। এবার এই 60 টলির কোষ থেকে যে ইনহিবিন ক্ষরণ হলো, এটা নিয়ন্ত্রণ করে এক হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে। আর স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া মানে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। আমি এখানে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াই লিখছি, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। তাহলে কি বলছি, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, বা এটাকে কি বলছি, স্পারমাটোজেনেসিস, এটাতে সাহায্য করছে ইনহিবিন। আর 2 নম্বর আমি এই সাইডে লিখে দিচ্ছি, আর 2 নম্বর বলতে পারি কিসে কাজ করছে, এই শুক্রাণুর বৃদ্ধিতে, শুক্রাণু
শুক্রাণুর বৃদ্ধিতে সাহায্য করে কে? ইনহিবিন। তাহলে এই ইনহিবিনকে পুনঃশোষণ করে কে? রেটিটেস্টিস। এটা একদম অবশ্যই সঠিক। তাহলে এখানে উত্তর কি হবে? যে 1 এবং 3 সঠিক। তাহলে কোথায় দেখতে পাচ্ছি? এই তো 1 3 হয়। তাহলে এটা হবে সঠিক উত্তর, 1 এবং 3। তারপরের প্রশ্ন দেখব আমরা। তাহলে 1 আর 2 হলো। এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি রয়েছে? নিচের যে পদ্ধতিগুলির মাধ্যমে যৌন সংক্রমণ ঘটে না, তাহলে এখানে কার কথা বলছে? যে এসটিডি। আমি এখানে 3 নম্বর লিখলাম, এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে কি বলছি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে এরকম কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আমাদের পড়তে হবে, কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এক এক ক্লাসে একটা দুটো করে বলবো, তো আজকে আপাতত আমি এখানে এটা বলি যে যেমন সিফিলিস। সিফিলিস তাহলে এর জীবাণুর নাম কি? ট্রিপোনিমা প্যালিডাম। তাহলে ট্রিপোনিমা প্যালিডাম। এছাড়া গনোরিয়া, ক্লামাইডিয়াসিস, এইডস এগুলো আছেই। তো আপাতত আজকে আমরা এখানে লিখলাম বা আমরা রিভিশনে একটাই দেব, যেটা হচ্ছে সিফিলিস, কার জন্য হচ্ছে? ট্রিপোনিমা প্যালিডাম। আরেকটা মনে রাখবো, এই সিফিলিস টেস্ট মানে যার দ্বারা বোঝা যায় যে সিফিলিস আছে, এর টেস্ট হচ্ছে ভিডিআরএল টেস্ট। ভিডিআরএল, এটুকু মনে রাখতে পারি যে সিফিলিস ভিডিআরএল টেস্ট করা হয়। আর সিফিলিস যে জীবাণুটার জন্য হচ্ছে তার নাম হচ্ছে কি? ট্রিপোনিমা প্যালিডাম। বেশ, তাহলে এটা একটা সেক্সুয়ালি কিন্তু ট্রান্সমিটেড ডিজিজ, বা এটাকে এসটিডি এসটিডিএস তো এটাও কিন্তু বলা হয়, এর শর্ট ফর্ম। তাহলে এখানে প্রশ্ন ছিল নিচের যে পদ্ধতিগুলোর মাধ্যমে যৌন সংক্রমণ ঘটে না, এই সংক্রমণটা ঘটে না কার মাধ্যমে? এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবো, ঘটে না জানতে চেয়েছে। তাহলে প্রথমে বলছে সংক্রমিত মা থেকে ভ্রূণ। হ্যাঁ, অবশ্যই এটা যেতে পারে, কিন্তু এটা না জানতে চেয়েছে, তাহলে এটা উত্তর তো হবে না। তারপরে কি 2 নম্বর বলছে? সংক্রমিত ভ্রূণ থেকে মাতার শরীরে। না, সংক্রমিত ভ্রূণ থেকে মাতার শরীরে এটা তো অবশ্যই হতে পারে না। চুম্বনের মাধ্যমে? না, চুম্বনের মাধ্যমে হতে পারে না। সংক্রামিত ব্যক্তির রক্ত ট্রান্সফিউশনের মাধ্যমে এটা অবশ্যই হতে পারে। তাহলে এইবার এখানে বলতে চেয়েছে কি ঘটে না কার মাধ্যমে? তাহলে ঘটে না কোনটা? দেখতে পাচ্ছি এই 2 আর 3। তাহলে এটা 1 3 ছিল, তারপরে 3 4 ছিল, 2 4 ছিল, 2 3। তাহলে এই যে অপশন ডি, তাহলে এটা হবে এখানে সঠিক উত্তর। তাহলে এখান থেকে কি জানলাম? যে ঘটে কার মাধ্যমে? সংক্রামিত মা থেকে ভ্রূণে যেতে পারে, আর অবশ্যই ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেতে পারে। আর এছাড়া এসটিডি একটা নাম আমরা রোগের পড়লাম, পরের দিন আরেকটা পড়বো। তো সেটা কি? সিফিলিস। সিফিলিস টেস্টটা হচ্ছে কি? ভিডিআরএল টেস্ট। আর ট্রিপোনিমা প্যালিডাম হচ্ছে এই সিফিলিসের জীবাণু। বেশ, এর পরের প্রশ্ন। তাহলে 3 নম্বর এক্সট্রা ফ্যাক্টস এটুকুই লিখলাম। বেশ, 4 নম্বর কি বলছে? নিম্নলিখিত কোন গঠনটি মেগাস্পোরাঞ্জিয়ামের অংশ নয়? তাহলে মেগাস্পোরাঞ্জিয়াম যেটা, সেটা এখানে যদি একবার ছবি আঁকি, তাহলে এই আমরা ধরে নিচ্ছি ভিতরে এটা ভ্রূণস্থলী, আর তার বাইরে নিউসেলাস, আর এখানে এঁকে দিচ্ছি কি? ডিম্বকত্বক। এই যে এটা ডিম্বকত্বক, দুটো ডিম্বকত্বক, একটা আউটার একটা ইনার ইন্টেগুমেন্ট। তাহলে এটা আর এটা, তাহলে এই দুটোকে বলছি ইন্টেগুমেন্ট। আর এটা যেটা রয়েছে এটা বলছি ডিম্বক বৃন্ত বা ফিউনিকুলাস। ডিম্বক বৃন্ত। আর এটা যেটা রয়েছে এটাকে বলছি ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র। আর এই যে নিচের অংশটা এটাকে বলছি কি? এটাকে বলছি চেলাজা। আর যে অংশটা গিয়ে এই ফিউনিকুলাস গিয়ে যুক্ত হয়েছে একদম এই অঞ্চলটা, এটা বলছি হাইলাম বা ডিম্বক নাভি। আর এই অংশটা,
এটা বলছি ভ্রূণপোষক কলা, ভ্রূণপোষক কলা, বা এটাকে বলতে পারি নিউসেলাস, CLLUS, হ্যাঁ নিউসেলাস। আর মাঝেরটা ভ্রূণস্থলী। তাহলে এবার এখানে যদি আমরা দেখি যে এর মেগাস্পোরাঞ্জিয়াম, তাহলে এই মেগাস্পোরাঞ্জিয়াম এঁকেছি আমরা, তাহলে এখানে ডিম্বক বৃন্ত, অবশ্যই ডিম্বক, এটা কিন্তু অংশ নয় বলেছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অবশ্যই ডিম্বক বৃন্তটা অংশ। তারপর কি বলছে, ডিম্বক ত্বক এটা অংশ, এই যে ইন্টেগুমেন্ট। তারপরে বলছে জনন কোষাধার কোষ, এখানে অবশ্যই আমরা জনন কোষাধার কোষ দেখতে পাচ্ছি না, তাহলে ওখানে উত্তর কী হবে, জনন কোষাধার কোষ। ডিম্বক রন্ধ্র এটাও অংশ, তাহলে অংশ নয় কোনটা, জনন কোষাধার কোষ। তাহলে এখানে এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হবে, জনন কোষাধার কোষ। এবার তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 5 নম্বর। তাহলে এটা আমি এখানে নাম্বারিং করে দিই, এটা কত ছিল, 4 ছিল। বেশ, এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিষেকের ড্যাশ দিন পর জাইগোট বিভাজিত হয়ে ব্লাস্টোসিস্ট গঠন করে এবং ব্লাস্টোসিস্ট জরায়ুগাত্রে নিষেকের ড্যাশ দিন পর রোপিত হয়। তাহলে আমরা জানি যে শুক্রাণু আর ডিম্বাণু, এটা ধরে নিচ্ছি ডিম্বাণু আর এটা শুক্রাণু। তাহলে এদের এই নিউক্লিয়াস মিলিত হলো, এটাকে কি বলছে, এটা বলছে নিষেক, আর নিষেকের ঘটে ফলে তৈরি হলো জাইগোট। জাইগোটটা অবশ্যই এখানে কি টুয়েন। এবার জাইগোটটা এরপরে কি সৃষ্টি করবে, মরুলা। মরুলা, তাহলে মরুলার পর কি হবে সেখান থেকে, ব্লাস্টুলা। ব্লাস্টুলা, আর ব্লাস্টুলার পর কি হবে, ব্লাস্টুলার পর হবে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা। বেশ, তাহলে প্রথমে এই যে ডিম্বাণু, শুক্রাণু, তারপর জাইগোট, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা। এই ব্লাস্টুলাটাকে এখানে একটা কি কথা বলা আছে, কোথায় গেল, এই যে ব্লাস্টোসিস্ট। তাহলে এটা কি বলতে পারি, ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট। এবার এটা বলছে নিষেকের কতদিন পর জাইগোট বিভাজিত হয়। তাহলে জাইগোট বিভাজিত হচ্ছে কত কত থেকে, মানে কোন দিন থেকে। তাহলে এই যে জাইগোট ছিল, বিভাজিত হয়েই তো মরুলা তৈরি করবে, আর সেই মরুলাটাই আরও বিভাজিত হয়ে ব্লাস্টুলা তৈরি করবে, আর তারপর গ্যাস্ট্রুলা তৈরি হবে। আর এই ব্লাস্টুলাটা আরেকটা জিনিস মনে রাখবো, এই যে ব্লাস্টোসিস বা ব্লাস্টুলা, এইটা কিন্তু রোপিত হয়। রোপিত, এই রোপণকে কি বলবো, ইমপ্লান্টেশন। কোথায় রোপিত হয়, জরায়ুতে। বেশ, তাহলে এটা মনে রাখবো কি, এই যে এক বলছে 5, 6, 6, 10, 5, 6, 12, 14, এখানে 6, 10 তো এটা হচ্ছে না। তারপর কি বলছে 1, 6, 10, না এটা হচ্ছে না। তাহলে এখানে 5, 6, এখানে 5, 6 রয়েছে, 12, 14, 6, 10 আর 6, তাহলে এইটা উত্তর হবে। তাহলে উত্তর কী হবে, এটা। তাহলে এখানে যদি আমরা দেখি যে জাইগোট বিভাজিত হচ্ছে 5, 6তম দিন থেকে, 5 থেকে 6তম দিনে, আর যেটা রোপিত হচ্ছে সেটা 6 থেকে 10তম দিনে কিন্তু হয়। তাহলে এখানে উত্তর কী হবে, উত্তর হচ্ছে অপশান এ। 6 নম্বর, এখানে জায়গা নেই যদিও, বেশ ঠিক আছে, 6 নম্বর এখানে দেখিনি, কোথাও লিখে দিই। তাহলে এটা 5 গেল। তাহলে এবার কি বলছে, যে ভুট্টা এবং এক হচ্ছে ভুট্টা আর এক হচ্ছে দুত্র। এখানে বলছে অটোগ্যামি আর গেইটোনোগ্যামি উভয় প্রকার স্বপরাগযোগী প্রতিহত করতে সক্ষম। মানে এখানে প্রতিহত করতে সক্ষম বলতে অটোগ্যামি গেইটোনোগ্যামি হয় না। বেশ, এবার আমরা যদি এটা ভুট্টাকে দেখি, ভুট্টা কিন্তু একটা একলিঙ্গ ফুল। একলিঙ্গ ফুল, হ্যাঁ, কিন্তু একই গাছে দুটো ফুলই থাকে, পুরুষ ফুল স্ত্রী ফুল আছে। তাহলে সেক্ষেত্রে এই কিন্তু অটোগ্যামিকে ব্যাহত করতে পারবে, কিন্তু গেইটোনোগ্যামিকে ব্যাহত করতে পারবে না। কে পারবে না, ভুট্টা পারবে না। কিন্তু যদি ধূত্রটা দেখি, এই ধূত্র হচ্ছে কি, ধূত্র একটা উভলিঙ্গ ফুল, আমি এখানেই লিখে দিলাম, ধূত্র হচ্ছে কিন্তু উভলিঙ্গ ফুল। তাহলে এটা যদি উভলিঙ্গ ফুল হয়, তাহলে সেক্ষেত্রে এ অটোগ্যামিকে তো প্রতিহত করতে পারবে না, আবার গেইটোনোগ্যামিকেও প্রতিহত করতে পারবে না। যেহেতু উভলিঙ্গ একটা ফুল, তাহলে একই গাছে রয়েছে, তাহলে এটা কোনো কি কিন্তু প্রতিহত করতে পারবে না। অর্থাৎ কিন্তু ধূত্রতে অটোগ্যামি গেইটোনোগ্যামি ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু ভুট্টাতে কখনোই মানে অটোগ্যামি ঘটবে না, কিন্তু গেইটোনোগ্যামি ঘটতে পারে। তো এক্ষেত্রে সক্ষম বলছে দুটোই, তো বোঝাই যাচ্ছে, তো এই স্টেটমেন্টটা কিন্তু একদম ভুল। এবার বলছে পাইনাস, তাহলে পাইনাস কি একটা ব্যক্তবীজী উদ্ভিদ, তাহলে এর বলছে বহু ভ্রূণ বীজতা। হ্যাঁ, তাহলে বহু ভ্রূণ বীজতা কিন্তু ব্যক্তবীজী দেখা যায়। এছাড়া পেঁয়াজ মনে রাখবো, লেবু মনে রাখবো, এদের কিন্তু বহু ভ্রূণ বীজতা দেখা যায়। অর্থাৎ একটা বীজের মধ্যে একাধিক ভ্রূণ, তো সেক্ষেত্রে তাকে কি বলবো, বহু ভ্রূণ বীজতা বা পলি এমব্রায়োনি, যেটা পাইনাস ব্যক্তবীজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিলক্ষিত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি বিবৃতি 2টা ঠিক কিন্তু একটা ভুল। তাহলে এখানে কি হবে,
বলছে দুটো বিবৃতি ঠিক না, দুটি বিবৃতি ভুল তাও নয়, বিবৃতি এক সঠিক কিন্তু দুই ভুল, এটা তো নয়, তাহলে বিবৃতি দুই সঠিক কিন্তু এক ভুল। হ্যাঁ, তাহলে এখানে উত্তর হবে কিন্তু অপশন ডি। এবার পরের প্রশ্ন দেখব। তাহলে কটা হলো? 6টা। বেশ, আবার মানব জনন থেকে একটা প্রশ্ন, যে নিচে উল্লেখিত বাক্যগুলি পড়ে বলছে সত্য মিথ্যা বাক্যটি চিহ্নিত করতে হবে। প্রথম বলছে যোনি সঙ্গমকালে সঙ্গম নালী এবং সন্তান প্রসবের সময় প্রসব নালী। হ্যাঁ, তাহলে এটা সঙ্গম নালী অবশ্যই। তাহলে এখানে কিন্তু যে পুরুষ জননাঙ্গ এখানে প্রবেশ করে, তো এটাকে বলছি সঙ্গম নালী, এবং সন্তান প্রসবের সময় প্রসব নালী। হ্যাঁ, এদিকেই কিন্তু সন্তান বাইরে বেরিয়ে আসে প্রসবের সময়, যেটাকে পার্চুরেশন বলছি, তখন বেরিয়ে আসে, তো অবশ্যই তাই এটার উপরে কাজ করে, এটা তো একদম ঠিক। তারপর কি বলছে, যে স্তন গ্রন্থি প্রকৃতপক্ষে পরিবর্তিত সুডোরিফেরাস গ্রন্থি। তাহলে এই সুডোরিফেরিক গ্রন্থি, তাহলে বা সিডোরিফেরাস গ্রন্থি, তাহলে এই যেটা রয়েছে যে সুডোরিফেরিক যে গ্রন্থিটা রয়েছে, তো আসলে এখানে আমি যদি লিখি, এটা 7 নম্বর প্রশ্ন, সুডোরিফেরিক আর কি, গ্রন্থি, সুডোরিফিক গ্রন্থি, বা যেটাকে বাংলায় কি বলছি আমরা, ঘর্মগ্রন্থি। এই ঘর্মগ্রন্থিটাই কিন্তু পরিবর্তিত হয়ে, এটাই কিন্তু পরিবর্তিত হয়ে কি হয়, স্তনগ্রন্থি। তাহলে এটা তাই বলছে, যে তাহলে অবশ্যই কিন্তু এটাও সঠিক। তাহলে জরায়ুর বাইরে গর্ভাবস্থার সূচনা হলে, এই যে একটু আগে আমরা পড়লাম যে একটোপিক প্রেগনেন্সি হলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এমটিপি করাতে হয়, অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। কত সালে অনুমোদিত হয়েছিল? 1971, এবং কার্যকরী হয় 1972-তে ভারত সরকার দ্বারা। বেশ, এবার তাহলে এখানে কি বলছে, যে একটোপিক প্রেগনেন্সি কখন হবে? জরায়ুর বাইরে হলে। তখনই আমরা আলোচনা করলাম যে যদি রোপিতটা জরায়ুতে না হয়ে বাইরে হয়ে যায়, তো তখন তাকে কি বলা হবে? একটোপিক প্রেগনেন্সি। হ্যাঁ, এটাও তো তাহলে সঠিক। এবার বলছে মানুষের শুক্রাণু এর মিডল পিস এর মধ্যাংশে প্রস্থচ্ছেদে, আচ্ছা, এটা যদি প্রস্থচ্ছেদ করা হয়, তো তাহলে সেন্ট্রিওল ও মাইটোকন্ড্রিয়া দেখা যায়। বেশ, তাহলে এবার মিডিল পিসে মধ্যাংশের যদি প্রস্থচ্ছেদ করা হয়, মিডিল পিসের মধ্যাংশের প্রস্থচ্ছেদ করা হবে, তো সেখানে কেবল সেন্ট্রিওল ও মাইটোকন্ড্রিয়া দেখা যায়। তাহলে আমরা যদি শুক্রাণুটা দেখি, এটা এই একই প্রশ্ন। বেশ, এটা ধরে নিই শুক্রাণু, ধরে নিচ্ছে এটা একটা শুক্রাণু। তাহলে এই শুক্রাণুর এটা হচ্ছে মস্তক, এই যে নিচে এই অংশটা হচ্ছে গ্রীবা, আর বাকি এই অংশটাকে কি বলবো? এটা বলবো মিডল পিস। আর বাকি এটা হচ্ছে পুচ্ছ বা টেল। এটা দেহ মধ্যাংশ বলবো মিডল পিসকে। তাহলে এবার এখানে আমরা দেখব যেখানে একটা বড় নিউক্লিয়াস থাকবে, আর এর বাইরে এখানে কিছু লাইসোজাইম দ্বারা গঠিত, যেখানে লাইসোজোম আছে। বেশ, যাই হোক, তাহলে এটা এখানে কিছু উৎসেচক আছে, হায়ারিলোনিডোজ, তারপর করোনা পেনিট্রেটিং, জোনালাইসিন, এইসব কিছু এনজাইম আছে। এটাকে কি বলবো? একে বলবো গ্যালিয়া ক্যাপটিস বা অ্যাক্রোজোম। তাহলে এটা হচ্ছে অ্যাক্রোজোম। পরে আমরা পড়বো যে এটা কিন্তু ক্যাপাসিটেশনে কাজে লাগে, তাহলে অ্যাক্রোজোমটা ক্যাপাসিটেশনে কাজে লাগে। তারপর এখানে দেখতে পাবো একটা সেন্ট্রিওল রয়েছে, এটা কোথায়? গ্রীবা অংশে একটা সেন্ট্রিওল রয়েছে। বেশ, এরপর যে মধ্যাংশ, এখানে একটা সেন্ট্রিওল দেখতে পাবো, আর এই অংশে একটা সেন্ট্রিওল দেখতে পাবো, আর এর মাঝে এখানে দেখতে পাবো কি রয়েছে, এই সর্পিল আকারে, এটা ছবিটা হলো না ঠিকঠাক, সর্পিল আকারে বিন্যস্ত কে থাকবে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কিভাবে থাকবে? সর্পিল আকারে বিন্যস্ত। তাহলে এবার
এটা যদি প্রস্থচ্ছেদ করা হয় মিডল পিসের মধ্যাংশটা, তাহলে এখানে প্রস্থচ্ছেদ করলে নিশ্চয়ই এটা প্রস্থচ্ছেদ, তাহলে এটা করলে নিশ্চয়ই আমরা সেন্ট্রিওলকে দেখতে পাবো না, হ্যাঁ তবে মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাবো। তাহলে এখানে বলছে সেন্ট্রিওল এবং মাইটোকন্ড্রিয়া দেখা যায়, এটা তো ঠিক নয়। অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে দেখা যাবে কিন্তু সেন্ট্রিওলকে নয়। এবার মনে রাখতে পারি এই মিডল পিসে কিন্তু সাইটোপ্লাজমের একটা ঘন স্তর থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ম্যানচেটি। তাহলে এখানে অবশ্যই এটা কিন্তু মনে রাখবো ঘন সাইটোপ্লাজম কার, এখানে লিখছি না, শুধু আমি সাইটোপ্লাজম লিখলাম। সাইটোপ্লাজম কার, যে অবশ্যই মিডল পিসের, তাহলে তাকে বলবো কি, তাকে বলবো ম্যানচেটি। আর এখানে যে মাইটোকন্ড্রিয়াটা দেখতে পাচ্ছি সর্পিল আকারে বিন্যস্ত মাইটোকন্ড্রিয়া, তাহলে একে কি বলবো, একে বলবো নেবেনকান। তাহলে এটাকে নেবেনকান বলা হয় আর একে বলা হয় ম্যানচেটি, কাকে, সাইটোপ্লাজমকে। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলে, নেবেনকান। বেশ, তাহলে এখান থেকে আমরা এই ইনফরমেশনগুলো মনে রাখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, যে এই চারটের মধ্যে এই 4 নম্বরটা হচ্ছে মিথ্যা আর বাকি 3টে সত্য। তাহলে বলছে 1, 3 মিথ্যা, এটা তো উত্তর হবে না। 2, 4 মিথ্যা হবে না, কেবলমাত্র বলছে 4 মিথ্যা, হ্যাঁ 4টে মিথ্যা, বাকিগুলো সত্য। তাহলে এটা সঠিক, তাহলে কি 3, মানে সি, অপশন সি হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। এরপর 8 নম্বর প্রশ্ন দেখি, যেখানে বলছে গ্লোবোস প্রোএমব্রায়ো। তাহলে এটা আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে কি দেখব, যে এক সময় যখন ভ্রূণের পরিস্ফুটন দেখছি, যে এই রকমভাবে একটা গঠন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সাসপেন্সার কোষগুলো যেগুলো রয়েছে, আর তারপর কি হচ্ছে, যে এখানে একটা এরকম গোল মতো এমব্রায়ো দেখতে পাচ্ছি। এখানে এই জায়গায় কোষ রয়েছে, আর এখানে পরিধিতে বা এখানে এইভাবে কোষ রয়েছে। তাহলে এই যেটা রয়েছে, তাহলে এইটাকে, এই যে গোলাকার আকারে দেখতে হচ্ছে, তাহলে একে বলবো কি, গ্লোবোজ প্রোএমব্রায়ো। গ্লোবোস প্রোএমব্রায়ো। তাহলে এটা কত নম্বর প্রশ্ন ছিল, 8 নম্বর। বেশ, তাহলে এটা কোথায় দেখতে পাবো, তাহলে এটা ওই সপুষ্পক উদ্ভিদের যৌন জননে, ওই যে চ্যাপ্টারটা রয়েছে, তাহলে এটা কোথায়, এটা ভ্রূণতে দেখতে পাবো। তাহলে এখানে অপশন কি, আচ্ছা এটা 16 কোষীয় গঠন। তাহলে এটা কিন্তু একটা 16 কোষীয় গঠন, কোনটা, এই গ্লোবোস প্রোএমব্রায়ো একটা 16 কোষীয় গঠন। তাহলে এখানে কি পাবো, অপশন হচ্ছে 3। তাহলে গ্লোবোস প্রোএমব্রায়ো অপশন 3। এবার হচ্ছে ট্রোফোব্লাস্ট। এবার এই একটু আগে আমরা পড়লাম যে এই যে এখানেই দেখলাম মরুলা, ব্লাস্টুলা, এই তো। তাহলে এখান থেকে জাইগোট, তারপরে মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্লাস্টুলা। এই যে ব্লাস্টুলা তৈরি হচ্ছে, মরুলা কিন্তু নিরেট, এখানেই আমি লিখে দিই যে মরুলা কিন্তু নিরেট, আর ব্লাস্টুলা কিন্তু ফাঁপা, এটা ফাঁপা। তাহলে এইবার এই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট যেটা বলছি, এবং তার গহ্বরটা হচ্ছে ব্লাস্টোসিল, আমরা এইখানেই আঁকি, 8 নম্বর তো পয়েন্ট করেছি। তাহলে এটা ধরে নিচ্ছে একটা ব্লাস্টোসিল, এটা ব্লাস্টোসিল, আর পুরোটা ব্লাস্টোসিস্ট। তাহলে এর বাইরের দিকে কিছু কোষ থাকবে আর এখানে কিছু কোষ থাকবে, যদিও এখানে আমি এটা একটু ভালো করে আঁকা দরকার ছিল, এটা মুছে দিই। তাহলে এই বাইরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইটাকে কি বলবো, এটাকে বলবো ট্রোফোব্লাস্ট, বা এটাকে আমরা বলতে পারি যে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট কোষ। আর এর মধ্যে কিছু ইনার সেল মাস রয়েছে, ওটা ব্লাস্টোসিস্ট এর যে ট্রোফোব্লাস্ট সেল, আর এখানে কি রয়েছে, এটাকে আমরা ট্রোফোব্লাস্টই লিখে দিই। হ্যাঁ, তাহলে এই যে বাইরের যে স্তরটা, এটা বলছি ট্রোফোব্লাস্ট। এটা বলের মতো কল্পনা করে নিতে পারো, তো তার বাইরে যে প্লাস্টিকের যে লেয়ারটা, সেটা ট্রোফোব্লাস্ট। আর আমরা ধরে নিচ্ছি ওই বলের মধ্যে কিছু মার্বেল রেখে দেওয়া হয়েছে, তাহলে এই স্তরে কিছু কোষ আছে। এইগুলোকে কি বলবো, এগুলো বলবো ইনার সেল মাস। তাহলে এগুলো বলবো ইনার সেল মাস।
তাহলে এখানে বলছে ট্রোফোব্লাস্টটা কোথায় দেখতে পাবো, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি এটা কি ব্লাস্টোসিস্টে। তাহলে ট্রোফোব্লাস্ট হচ্ছে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টেই আর কি দুটো স্তর দেখা যায়, একটা ট্রোফোব্লাস্ট, একটা সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই দুটো আমরা স্তর দেখতে পাবো, পরে পড়বো আমরা। বেশ, তারপরে হচ্ছে কি নিউসেলাস। নিউসেলাস তো একটু আগেই দেখলাম, ভ্রূণতে দেখতে পাচ্ছি, এখানে ছবি এঁকেছিলাম এই যে নিউসেলাস বা ভ্রূণপোষক কলা। তাহলে এটা কোথায় দেখতে পাবো, এটা দেখতে পাবো ডিম্বকে। তাহলে সি হচ্ছে 1। এই সম্পর্কে তাহলে আর বিশেষ কিছু বলছি না। আর এখানে আলফা যে ফিটোপ্রোটিন রয়েছে, তাহলে সেটা অ্যামনিওটিক তরলে। তাহলে এইটা মনে রাখতে পারি যে যে ফিটাসটা তৈরি হচ্ছে, যে ভ্রূণটা তৈরি হলো, তার যে ইয়ক স্যাক থাকে বা তার যে লিভার থাকে, তাহলে সেখান থেকে এই আলফা ফিটোপ্রোটিনটা তৈরি হয়, যেটা কিন্তু তার বৃদ্ধিতে কাজে লাগে, ওই ভ্রূণের বৃদ্ধিতে কাজে লাগে, ফিটাসের বৃদ্ধিতে। তো সেটা কোথায় থাকবে, অ্যামনিওটিক তরলে থাকবে। তাহলে ডি হচ্ছে 2। তাহলে এখানে কি হলো 3 4 1 2। এই অপশানটা তো নয়, 2 3 আছে, এটা নয়, এটাও নয়, তাহলে 3 4 1 2। হ্যাঁ, তাহলে এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 9 নম্বর কি দেখব, যেখানে কি বলা আছে যে একটা হচ্ছে কি যে ছায়া, একটা হচ্ছে কি সিআইসি, একটা হচ্ছে সার্ভাইকাল ক্যাপ, এবং আরেকটি হচ্ছে কি লিপিজ লুপ। তাহলে এখানে যেগুলো বলা আছে প্রত্যেকটাই কিন্তু যে গর্ভনিরোধক ব্যবস্থা। এখানে তো আর জায়গা নেই, এইখানেই দেখি লেখা যায় কিনা। তাহলে এবার এই যে ছায়া, এটার কিন্তু অন্য একটা নাম রয়েছে, যেটা হচ্ছে সহেলি, সহেলি পিল। তাহলে এটা কিন্তু একটা গর্ভনিরোধক বড়ি, তো যেটা প্রথমে যখন শুরু করা হয় তখন সপ্তাহে 2টো, এবার 3 সপ্তাহ হয়ে যাওয়ার পর প্রতি সপ্তাহে একটা করে খেতে হয়, যার ফলে কি হবে যে প্রেগনেন্সি আসবে না। তো সেই রকম সহেলি বা ছায়া, বেশ, এটা কিন্তু যে প্রথম যে একটা নন স্টেরয়েড একটা গর্ভনিরোধক বড়ি, যেটা কিন্তু ভারত সরকার কিন্তু এটাকে প্রডিউস করেছিল, তো এটা প্রথম উৎপাদন করে। এবার সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, তাহলে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় আছে, এটা লখনৌতে আছে। এটা 1991 সালে এই যে সহেলি পিল এটা কিন্তু প্রথম এটা শুরু করে, উৎপাদন শুরু করে। কেন না, এটা ওই জনসংখ্যা হ্রাসের একটা বলতে পারি যে তার একটা পদক্ষেপ, যে জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা পদ্ধতি, তো যে ক্ষেত্রে সহেলি পিল কিন্তু উৎপাদন করা হয়। এবার এটা যদি বলি, তাহলে এই যে সহেলি পিল এর প্রধান উপাদানটা কি, এটা মনে রাখতে পারি যে সহেলি পিলের উপাদানটা কি। তাহলে আমরা এর পরে পড়বো যে কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল রয়েছে, তো যেগুলো প্রতিদিন খেতে হয়, এবং যেগুলো কিন্তু যে প্রোজেস্টেরন অনলি পিল বা কম্বাইন পিল এইসব থাকে, যেখানে হরমোন থাকে, কিন্তু এখানে কোনো রকম হরমোনাল কিন্তু নয়, ওই জন্য নন স্টেরয়েডাল বলছে। তাহলে এর প্রধান উপাদানটা কি ছিল, সেন্টক্রোম্যান। এখানে যা লিখলাম বোঝা যাচ্ছে না, এখানে আরেকবার লিখে দিই, সেন্টক্রোম্যান। তাহলে সেন্টক্রোম্যান হচ্ছে এর প্রধান উপাদান। আর এটা কিভাবে বাধা দেয়, এটা ইমপ্লান্টেশনকে প্রতিহত করে, অর্থাৎ রোপণে বাধা দেয়। তাহলে এই যে ছায়া যে পিলটা রয়েছে, তাহলে এই কিসে বাধা দেবে, ছায়া কিসে বাধা দেবে, রোপণ, অর্থাৎ রোপিত হতে দেবে না। ওই যে ব্লাস্টোসিস্ট অবস্থায় রোপিত হয় কোথায়, জরায়ু গাত্রে, তাহলে সেই জরায়ু থেকে রোপিত হতে দেবে না। তাহলে এটা কি, এটা একটা পিল, তাহলে সাপ্তাহিক পিল, সপ্তাহে একটা করে। প্রথম দিকে ওই যে সপ্তাহে 2টো করে খেতে হবে প্রথম 3 সপ্তাহ, আর তারপর কি সপ্তাহে একটা করে, তাহলে একটা সাপ্তাহিক পিল। তাহলে ছায়া হবে এখানে 4, তাহলে অপশান হবে 4। এবার সিআইসি যদি বলি, তাহলে আমরা এখানে কোথায় লিখি, এখানে সিআইসি, এটা কম্বাইন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপটিভ মানেই হচ্ছে গর্ভনিরোধক। তাহলে এটা কি একটা কম্বাইন, যেখানে হরমোন থাকবে, একটা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, অর্থাৎ এটা যে মৌখিক না, যে এটা খাওয়া হবে এরকম না, এটা ইনজেক্টেবল একটা কন্ট্রাসেপটিভ। তাহলে সেটা হচ্ছে সিআইসি। তাহলে এই যে ইনজেক্টেবল গর্ভনিরোধক, তাহলে সিআইসিটা হবে 1। সার্ভাইকাল ক্যাপ,
তাহলে সার্ভাইকাল ক্যাপ কি, যে সিলিকনের তৈরি একটা কভার, সিলিকনের তৈরি একটা কভার যেটা সার্ভিক্সে কি করে দেওয়া হয়, যে ওটা একটা বাধাদায়ক হিসেবে কাজ করে, যে সার্ভিক্সে ওটা থাকে। তাহলে সার্ভাইকাল নাম দেখেই বোঝা যাচ্ছে সার্ভিক্সে থাকবে সিলিকনের তৈরি একটা ক্যাপ। তাহলে সেটা কি, একটা ব্যারিয়ার মেথড, যে শুক্রাণু আর ডিম্বাণুকে মিলিত হতে দেবে না, তাহলে একটা বাধাদায়ক পদ্ধতি। তাহলে এটা কোনটা হবে, এটাই হবে 3 নম্বর, বাধাদায়ক পদ্ধতি। বেশ, তারপর হচ্ছে লিপিজ লুপ। তাহলে এই লিপিজ লুপ যেটা রয়েছে, তাহলে এটা আসলে একটা আইইউসিডি, এই যে ডিটা হবে এখানে 2। বেশ, আইইউসিডি বলতে ইন্টার ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। এখানে লিখবো কি কোথাও, এখানে লেখার তো আর জায়গা নেই, বেশ এখানে 9 নম্বর বলে এখানে লিখে দিলাম। তাহলে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। তাহলে এটা কোথায়, যে জরায়ুর মধ্যে একটা ডিভাইস, যার দিয়ে কি হবে, যে গর্ভনিরোধক একটা ব্যবস্থা। তাহলে এখানে কি হবে, এটা 2 রকম হতে পারে, যে এখানে এখানে লিখছি না, এখানে হয় নাকি দেখি, আইইউসিডি এটা 2 রকম হয়, একটা হচ্ছে মেডিকেটেড আর একটা নন মেডিকেটেড। তাহলে মেডিকেটেড বলতে যেখানে কোনো রকম যে হরমোন দেওয়া থাকবে, কিন্তু নন মেডিকেটেডে কিন্তু কিছু দেওয়া থাকবে না। তাহলে এইটা আমরা যদি মনে রাখি যে মেডিকেটেড কোনটা আর নন মেডিকেটেড কোনটা, তাহলে একটা প্রথমেই যে মেডিকেটেড মনে রাখবো LNG20, এখানে জায়গাগুলো একদম যাতা হয়ে গেল, কোথায় লিখি, LNG20। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এটা, LNG20 এর ফুল ফর্ম যদি বলি, তাহলে লেভোনরজেস্ট্রাল 20। তাহলে এটা কি করে, এটা শুক্রাণুর গতিতে বাধা দেয়, খুব গুরুত্বপূর্ণ। লেভোনরজেস্ট্রাল কিভাবে কাজ করে, এটা শুক্রাণুর গতিতে বাধা দেয়, তাহলে এই এলএনজিটা কি, এটা মেডিকেটেড, কিন্তু এটা মেডিকেটেড আইওডিএস। তাহলে একটা মেডিকেটেড আইওডিএস হচ্ছে কি লেভোনরজেস্ট্রাল, যেটা শুক্রাণুর গতিতে বাধা দিচ্ছে। আর যদি নন মেডিকেটেড বলি, তাহলে সেখানে তাহলে নন মেডিকেটেড কি বলবো, কপার টি, তারপরে বলতে পারি যে CU7, লিপিজ লুপ, এগুলো সব। তাহলে এখানে যেরকম ছিল লিপিজ লুপ, তাহলে এটা কীরকম একটা নন মেডিকেটেড, তাহলে এটা আইইউডিএস। 2 নম্বর আগেই তো করেছি মার্কিং। তাহলে কী হবে, 4 1 3 2, তাহলে এটা হচ্ছে না, 4 1 3 2, হ্যাঁ, তাহলে কী হবে, অপশান বি, 4 1 3 2, তাহলে এটা উত্তর হবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো, একটু ভালো করে অবশ্যই রিভাইজ করে নেবে। এবার 10 নম্বর প্রশ্ন, এখানে আমাকে কিছু লিখতে হবে না, এখানে ছবি দেখেই বোঝা যাবে। তাহলে এখানে বলছে কি ABCDগুলোকে চিহ্নিত করতে হবে। তাহলে এবার এটা যখনই আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে ফিলিফর্ম অ্যাপারটাস এখানে বোঝা যাচ্ছে, তার মানে উল্টে আছে। তাহলে এই যে এটা আছে, এগুলো হচ্ছে কি প্রতিপাদ কোষ, তাহলে এটা হচ্ছে প্রতিপাদ কোষ। আর এই ডিটা যেটা রয়েছে, এটাকে আমরা কি বলতে পারি, নির্ণীত নিউক্লিয়াস, যদিও এখানে যোগ দেখার নেই, নির্ণীত নিউক্লিয়াস, দুটো আলাদা আলাদা দেখা হচ্ছে, নির্ণীত নিউক্লিয়াস বা এই যে মেরু নিউক্লিয়াস, তাহলে এটা ডিটা হচ্ছে মেরু নিউক্লিয়াস। বেশ, তাহলে এইবার এখানে সিটা যেটা রয়েছে, তাহলে সি আর বি, তার মানে বিটা এটা ডিম্বাণুকে বুঝিয়েছে, ডিম্বাণু, ভালো করে খেয়াল করবে, দেখবে এটা ডিম্বাণুকে বুঝিয়েছে। আর সি যেটা রয়েছে, ওই দুপাশের দুটো সহকারী কোষকে বলছে। তাহলে এ হচ্ছে প্রতিপাদ কোষ, এখানে দেখি কোনটাতে রয়েছে, এই অপশানটা তার মানে হচ্ছে না, এটা হতে পারে আর এটা হতে পারে, দুটোতেই প্রতিপাদ কোষ সমষ্টি বলছে। এবার বি আমরা কি দেখেছিলাম, এটা ডিম্বাণু, এই অপশানেও আছে, এই অপশানেও আছে, বেশ হতে পারে। তারপর সি বলছে এখানে সহকারী কোষ, সিটা দেখি, হ্যাঁ সিটা সহকারী কোষ, ঠিক। তাহলে সিটা সহকারী কোষ আর ডিটা মেরু, তাহলে এটাই হবে উত্তর, তাহলে এখানে হবে অপশান বি। এরপর কি বলছে, যে এখানেও PQR শনাক্ত করতে বলছে। তাহলে এবার এখানে যদি ছবিটা দেখি, যে পিটা পরিষ্কার বোঝা যাচ্ছে, পিটা কি, পিটা ডিম্বাশয়ের কথা বলছে, এটা ডিম্বাশয়, তাহলে পি ডিম্বাশয় দেখি কোথায় রয়েছে, এটা ছাড়া, মানে এটা হচ্ছে না উত্তর, বেশ বাকি সব হতে পারে। তারপর কি বলছে, কিউটা, এটা জরায়ু, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা জরায়ু, তাহলে কিউটা জরায়ু, তাহলে কিউ বলছে সার্ভিক্স, তাহলে এটা হচ্ছে না। তারপরে সি বলছে জরায়ু, এটা হতে পারে, এটাও জরায়ু বলছে, বেশ। তারপরে কি বলছে, আর এটা কি ফ্যালোপিয়ান টিউবের একটা অংশ, এটা ভ্যাসেকটমি স্থান না টিউবেকটমি স্থান। আচ্ছা, তাহলে এইবার যদি বলি ভ্যাসেকটমি, এখানে আমি 10 নম্বর লিখলাম,
দিয়ে কি বলছি, ভ্যাসেকটমি। তাহলে ভ্যাসেকটমি এটা একটা স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি, যেটা কাদের জন্যে, যেটা পুরুষদের জন্যে। তাহলে এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে যেটা ভাস ডিফারেন্সকে কেটে দেওয়া হয়। তাহলে পুরুষদের ক্ষেত্রে কাকে, ভাস ডিফারেন্স। আর এখানে কি বলবো, একটা টিউবেকটমি। তাহলে টিউবেকটমি কি হবে, এই যে ফ্যালোপিয়ান টিউব আছে তাকে কেটে দেবে। আমি ফ্যালোপিয়ান এফ আর টি লিখলাম, তাহলে ফ্যালোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয় কোন ক্ষেত্রে, টিউবেকটমির ক্ষেত্রে। তাহলে এখানে উত্তর হবে কি, টিউবেকটমি। তাহলে এখানে উত্তর হচ্ছে ডি। তাহলে পি হচ্ছে ডিম্বাশয়, কিউ হচ্ছে জরায়ু, আর হচ্ছে টিউবেকটমি স্থান। ব্যাস। এবার যদি বলি ভ্যাসেকটমি, নিশ্চয়ই এখানে হবে না, যেটা হচ্ছে ভাস ডিফারেন্স যেখানে হয়। তাহলে ভাস ডিফারেন্স কোথায় হচ্ছে, পুরুষদের। তাহলে সেখানে কিন্তু ভ্যাসেকটমিটা হবে। তারপরে কি 12 নম্বর প্রশ্ন, ভ্রূণের বিকাশের উপযুক্ত ক্রমটি নির্বাচন করো এবং সঠিক বিকল্প নির্বাচন করো। তাহলে এখানে মরুলা, জাইগোট, গ্লাস্টুলা আজকেই আলোচনা করলাম। তাহলে সবার প্রথমে কি থাকবে, জাইগোট। তাহলে সবার প্রথমে জাইগোট। তাহলে জাইগোটটা হবে 1 নম্বর, এটা 1। তাহলে জাইগোটের পর কি হবে, মরুলা হবে 2। তারপর কি হবে, ব্লাস্টুলা হবে 3, আর 4 হচ্ছে শেষে ভ্রূণ। তার মানে কি হবে, প্রথমে ছিল 2, তারপরে 1, প্রথমে 2, 1, 4, ও আচ্ছা গ্রাস্টুলা রয়েছে, এটা হবে 4, আর তারপর হবে 5। আমি লিখেই দিই 12। তাহলে 12 নম্বরটা কি, সবার প্রথম হচ্ছে কি, জাইগোট। জাইগোটের পর কি হবে, মরুলার পর কি হবে, ব্লাস্টুলা। তারপর কি হবে, গ্যাস্ট্রুলা। আর গ্যাস্ট্রুলার পর কি হবে, তাহলে জাইগোট, মরুলা, গ্যাস্ট্রুলা, তারপর কোথায় গেল, গ্যাস্ট্রুলার পর ভ্রূণ। তাহলে দেখতে হবে এটা কোথায় রয়েছে, কোথায় গেল, হ্যাঁ। তাহলে প্রথমে হচ্ছে জাইগোট 2 অপশন কোনটাতে রয়েছে সেগুলোকে, সেটা ছাড়া বাকিগুলোকে বাদ দিই। এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তার মানে এ আর সি হতে পারে। তারপর বলছে 1 বলতে মরুলা, হ্যাঁ হতে পারে, ওটাও 1। তারপর আছে 4 ব্লাস্টুলা, হ্যাঁ হতে পারে, ওটাতেও 4 ব্লাস্টুলা। আর তারপর হচ্ছে 5 ভ্রূণ, দুটো একই অপশন, 2, 1, 4, 3, 5, 2, 1, 3, আচ্ছা প্রথমে 4 আসবে ব্লাস্টুলা, তার মানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরেরটা দেখব, এখানে বলছে কেস বেসড কিছু প্রশ্ন 13 থেকে 14 পর্যন্ত। আচ্ছা এখানে যেটা বলছে এটা পড়ে নিতে হবে। বেশ, এবার কি বলছে, পরাগরেণু মাইক্রোস্কোপ হলো ফুলের জননে সাহায্যকারী অংশ, রেণুস্থলিতে তৈরি হয়। বেশ, প্রতিটি পরাগরেণু এককোষী এবং রেণু বহিস্তক এবং অন্তর্ত্বক থাকে এক্সাইন ইনটাইন। রেণু বহিস্তক রাসায়নিকভাবে অভঙ্গুর। তাহলে বহিত্বকটা রাসায়নিকভাবে অভঙ্গুর কেন, স্পোরোপোলেনিন থাকে, খুব গুরুত্বপূর্ণ, স্পোরোপোলেনিন দ্বারা নির্মিত হওয়ার কারণে পরাগরেণু কয়েক হাজার বছর পর্যন্ত জীবাশ্ম হিসেবে সুরক্ষিত থাকতে পারে। তাহলে রেণু বহিস্তকের প্রধান উপাদানটি শনাক্ত করো, ওই যে এটাই উত্তর, স্পোরোপোলেনিন। বেশ, রেণু অন্তর্ত্বকের প্রধান উপাদান কি, এটা সেলুলোজ ও পেকটিন। এটা থেকে বলার কিছু নেই, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখতে হবে যে বহিস্থ যে উপাদানটা সেটা স্পোরোপোলেনিন, আর অন্ত যে ত্বকে তার উপাদান হচ্ছে সেলুলোজ পেকটিন। এবার বলছে নিষেকের পর কর্পাস লিউটিয়াম ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। নিষেক যদি না ঘটে তাহলে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, আর যদি নিষেক ঘটে যায় তাহলে কিন্তু তারপর 3 মাস পর্যন্ত এটা থাকে, যেটা প্রেগনেন্সিকে নিয়ন্ত্রণ করে। তাহলে এটা তো হবে না। বলছে নিষেকের পর কর্পাস লিউটিয়াম ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, না নিষেক ঘটলে এটা কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না, না হলে হবে নিষেক না ঘটলে। আর কর্পাস লিউটিয়াম ডিম্বাণু নিঃসরণে যে উপযুক্ত না, কি করে ওটা, প্রেগনেন্সিটাকে নিয়ন্ত্রণ করে। বেশ, HCG ক্ষরণ করে, হিউম্যান গোনাডোকোরিওট্রপিক হরমোন। বেশ, তাহলে এবার এখানে কি হচ্ছে, দুটোই ভুল। তাহলে কোথায় গেল, দুটোই ভুল, এ আর উভয়ই ভুল। এখানে ডি, অপশন ডি হবে উত্তর, এ এবং আর উভয়ই ভুল। পরের প্রশ্ন দেখব 16 নম্বর, একই ক্রোমোজোমে অবস্থিত PQ আর এই তিনটি জিনের মধ্যে PQ এর মধ্যে ক্রসিং ওভারের মান 8%। PQ মানে PQ কাছাকাছি থাকবে, PQ কাছাকাছি, এটা তো হচ্ছে না, PQ হ্যাঁ না, QP কাছাকাছি রয়েছে। বেশ, আর PR এর মধ্যে ক্রসিং ওভার 19, PR আবার 19%, হ্যাঁ QP PQR
হ্যাঁ, এখানে যেরকম পরপর রয়েছে। আর কিউআর এর মধ্যে ক্রসিং ওভার কোথায় গেল? পিআর এর মধ্যে কত বলছে? 19%। আর কিউআর এর মধ্যে বলছে আবার 27%, মানে কিউআর সব থেকে দূরে থাকবে। তাহলে কিউআর সব থেকে দূরে থাকবে এই অপশন যদি দেখি এখানে, তাহলে কি বলছে? পি কিউ 8%, পিআর 19% আর কিউআর 27%। তাহলে কিউআর আর কে সব থেকে দূরে থাকতে হবে। তাহলে কিউআর সব থেকে দূরে আছে, এটাতে নয়, এটাতেও নয়, এটাতেও নয়। তাহলে অপশন কি হবে? অপশন বি। তাহলে কি বলছে? কিউআর কোথায় গেল? কিউআর এর মধ্যে ক্রসিং ওভার 27%, বেশ। আর কি বলছে? পি কিউ এর মধ্যে 8%, হ্যাঁ পি কিউ এর মধ্যে 8%। আর কি বলছে? পিআর এর মধ্যে 19%, পিআর, হ্যাঁ। তাহলে এখানে উত্তর হবে অপশন বি। পরেরটা দেখব, নিউক্লিওজোম। নিউক্লিওজোম হলো ঋণাত্মক আধানযুক্ত হিস্টোন প্রোটিন, না হিস্টোন প্রোটিন হয় ধনাত্মক। আর কি বলছে? তার মানে এটা তো হচ্ছে না। ধনাত্মক আধানযুক্ত হিস্টোন হতে পারে, একটা ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ। তাহলে কি হবে এখানে? অপশন বি। তাহলে নিউক্লিওজোম, তাহলে নিউক্লিওজোম কি হয়? ওই নিউক্লিওজোমাল ডিএনএ প্লাস হিস্টোন অক্টামার। আর হিস্টোন অক্টামারে কি কি থাকে? H2A, মানে হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 আর হিস্টোন 4। তাহলে এগুলো কিন্তু হিস্টোন অক্টামার গঠন করে। আর লিঙ্কার ডিএনএর সাথে কে যুক্ত থাকে? লিঙ্কার ডিএনএ, লিঙ্কার ডিএনএর সাথে যুক্ত থাকবে হিস্টোন 1। বেশ, এরপরে কি বলছে? নিচের কোনটি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের উপপাদ্য নয়? অঙ্গের ব্যবহার অব্যবহার, এটা তো ল্যামাকের মতবাদ। তাহলে এইটাই হবে উত্তর। বেশ, উত্তরাধিকারের উৎপাদন, যোগ্যতামের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, এগুলো সব কিন্তু প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের উপপাদ্য। বেশ, এটা সম্পর্কে বিশেষ কিছু আর বলছি না। টেমপ্লেট ডিএনএর সূচনাকারী কোডন এর এবং সমাপ্তকারী কোডনের প্রোটিন সংশ্লেষের জন্য সংকেত বহনকারী অংশ। বেশ, তাহলে এটা এটা কি বলবো? এটা বলবো ওপেন রিডিং ফর্ম, মানে যেখানে ইনিশিয়াল কোডনটা থাকছে আর এখানে টার্মিনেশনটা রয়েছে, এর মাঝে যেটা রয়েছে, তাহলে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো ওপেন রিডিং ফ্রেম। তাহলে এর পরের প্রশ্ন, এ ব্লাড গ্রুপযুক্ত মহিলার সঙ্গে ও ব্লাড গ্রুপযুক্ত পুরুষের বিবাহ হলে তাদের সন্তান জন্ম নিলে তাদের ব্লাড গ্রুপ কী হবে? এ ব্লাড গ্রুপযুক্ত মহিলা, তাহলে এটা 20 নম্বর প্রশ্নে। তাহলে এ ব্লাড গ্রুপযুক্ত যে মহিলা, তার কি হতে পারে? আই এ হতে পারে, আর আই এতে এ হতে পারে যদি হোমোজাইগাস হয়। আর একটা হতে পারে আই এ অথবা আই জিরো, এটা হতে পারে, বা আই ও, বা এটাকে আমি ছোটো হাতের আইও লিখতে পারি। বেশ, আর কি হতে পারে? কি বলছে? ও ব্লাড গ্রুপ যুক্ত পুরুষ, তাহলে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আই জিরো আর আই জিরো হবে। বেশ, তাহলে এই দুটো জিনোটাইপ পেলাম। তাহলে এবার তাদের সন্তানদের ব্লাড গ্রুপ, তাহলে তাদের সন্তানদের ব্লাড গ্রুপ কি হতে পারবে? এখান থেকে ধরে নিলাম আই এ এলো, আর এখান থেকে আই জিরো এলো, এই একটা কন্ডিশন হতে পারে। আবার একটা হতে পারে আই জিরো এলো, এখান থেকেও আই জিরো এলো, তাহলে এইটা আসলে এ ব্লাড গ্রুপ হবে, আর এটা আসলে ও ব্লাড গ্রুপ হবে। তাহলে এই দুটো ছাড়া আর তো কিছু হতে পারে না। তাহলে বলছে শুধুমাত্র এ না, শুধুমাত্র ও না, তাহলে বলছে এ অথবা ও, এবং এ এবং ও দুটোর মধ্যে যে কোনো একটা, এরকম বললে এটাই উত্তর নেব। তাহলে এ এবং ও, তাহলে তাদের সন্তানদের, তাদের যে সন্তান থাকবে তাদের এ এবং ও থাকবে ব্লাড গ্রুপ। বেশ, এবার বিজ্ঞানী উড়ে ও মিলার তাদের পরীক্ষায় হাইড্রোজেন, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস যথাক্রমে কোন অনুপাতে নিয়েছিল? তাহলে এক্ষেত্রে মনে রাখবো যে হাইড্রোজেনটা 2 অনুপাত, মিথেনটা 2 অনুপাত, আর অ্যামোনিয়াটা 1 অনুপাত, 2:2:1, অপশন ডি। পরের প্রশ্ন দেখব, আন্তর্জাতিক রাইস জিনোম প্রজেক্ট 1997 সালে শুরু হয়, একদম ঠিক। আর হিউম্যান জিনোম প্রজেক্ট বিএসসির ভূমিকা রয়েছে, হ্যাঁ, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম এর ভূমিকা রয়েছে। আর হিউম্যান জিনোম প্রজেক্ট যদি বলি, তাহলে এটা শুরু হয় 1990-এ। হিউম্যান জিনোম প্রজেক্ট কিন্তু 1990-এ শুরু হয়, আর শেষ হয় কিন্তু 2003-এ। বেশ, তাহলে এটা হিউম্যান জিনোম প্রজেক্ট, মানে মানুষের যে জিনোম আছে সেখানে জিনের যে প্রকার, বা বলতে পারি যে কোনো সব নিউক্লিওটাইড সজ্জাগুলোকে শনাক্ত করা, ঠিক সেরকম ধানের ক্ষেত্রে হলে সেটাকে বলবো রাইস জিনোম প্রজেক্ট, যেটা 1997। এখানে কিন্তু হিউম্যান জিনোম প্রজেক্টে ভারতবর্ষ ছিল না, কিন্তু রাইস প্রজেক্টে কিন্তু ভারতবর্ষ কিন্তু অংশগ্রহণ অবশ্যই করেছে। 3 নম্বর, ইকোলাইকে ল্যাকটোজ এবং গ্লুকোজ সমন্বিত পালন মাধ্যমে যদি রাখা হয়, তাহলে ল্যাকটোজ থেকে শক্তি সংগ্রহ করবে না, তখন তাদের ল্যাকোপেরনটা বন্ধ থাকবে, গ্লুকোজ থেকে নেবে। কারণ কি? ল্যাকটোজ থেকে হতে গেলে সেখানে একটা বিশেষ এনজাইম লাগবে, বিটা গ্যালাক্টোসাইডেজ, সেটা প্রয়োজন না পড়লে কিন্তু তৈরি করবে না সাইডেজ। এটা ল্যাকোপেরন থেকে ছিল প্রশ্ন। এখান থেকে আর আলোচনা বিশেষ করছি না, কারণ
অনেকটা বড় হয়ে যাবে, প্রথম দিকে কিছু আলোচনা করেছি, এখন যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলোকে শেষ করব। এমআরএনএ 3' প্রান্তে মিথাইল গুয়ানোসিন ক্যাপযুক্ত হয় দিয়ে কী হচ্ছে যে এমআরএনএ নিউক্লিয়েজের আক্রমণ থেকে রক্ষা করে। এই নিউক্লিয়েজের আক্রমণ থেকে রক্ষা কী করবে? এর থেকে রক্ষা করবে পলিএটেল, এটাকে টেলিং বলে। তাহলে এটা হচ্ছে না। আর এটা যদি বলি গুয়ানোসিন, এই 5 মিথাইল যে গুয়ানোসিন ছিল M7G, মিথাইল 7 গুয়ানোসিন, তাহলে সেখানে গুয়ানোসিনের ক্ষেত্রে দেখা যাবে কি যে 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ রয়েছে, যার জন্য সে স্টেবিলিটি পাবে, মানে স্থায়িত্ব, একটা স্থায়িত্ব থাকবে বা স্টেবিলিটি থাকবে। তো সেই কারণে। আর যদি বলতাম যে নিউক্লিয়াস আক্রমণ থেকে রক্ষা করতে কে করে? পলিএটেল। বেশ, তারপর কি বলছে? তাহলে এটা কোনোটাই ঠিক নয়, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়, হ্যাঁ প্রথম দুটো ঠিক। তাহলে বলছে কেবল 1 এবং 3 কোনগুলো সঠিক সত্য? না 1 3 তো নয়, 1 2 হলে হতো, 3 4 এটাও নয়, 1 2, তাহলে কি হবে? অপশন সি। তাহলে এখানে উত্তর হবে অপশন সি। পরের 23 নম্বর দেখব। বলছে হিমোগ্লোবিন গঠন নিয়ন্ত্রণকারী হেটেরোজাইগাস অবস্থা ম্যালেরিয়া প্রভাবিত অঞ্চলে সাফল্য লাভ করতে অক্ষম। না, এটা তো সক্ষম, অক্ষম না, সক্ষম। তাহলে কি এখানে HbA আর HbS এটা ত্রুটিপূর্ণ আর এটা স্বাভাবিক, তাহলে এরকম যদি হয় তাহলে এর জন্য কিন্তু HbS এর জন্য তার ম্যালেরিয়া হবে না, তো এটা কি হবে? সেটা সক্ষম হবে। কি লিখলাম মুছে দিই। হ্যাঁ, তাহলে কি বলছি, এটা কত নম্বর প্রশ্ন ছিল? 22 নম্বর। তাহলে কি বলছি? HbA আর HbS দেখি বোঝা যাচ্ছে হেটেরোজাইগাস অবস্থা, আর এটা কিন্তু ম্যালেরিয়া প্রতিরোধে সক্ষম, অবশ্যই ম্যালেরিয়া প্রতিরোধে সক্ষম। পরেরটা কি বলছে? ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন হেটেরোজাইগাস অবস্থা ম্যালেরিয়া পরজীবীদের আক্রান্ত না হওয়ায় হোমোজাইগাসটা, হ্যাঁ অবশ্যই হোমোজাইগাসটা না হয় বলছে, আক্রান্ত হয়, এটা ভুল। তাহলে এক্ষেত্রে বিবৃতি দুটোই ভুল, দুটি বিবৃতিই ভুল। বেশ, পরের প্রশ্ন। ডিএনএ রেপ্লিকেশনে ওকাজাকি খণ্ডক দেখা যায় কোথায়? না ওই 5' to 3' যে টেমপ্লেট স্ট্যান্ড আছে তার সামনে। তাহলে এটা 2 নম্বর। রেপ্লিকেশনে আমরা ওকাজাকি খণ্ডক কিন্তু দেখতে পাবো। ওকাজাকি খণ্ডকগুলোকে জুড়তে কে সাহায্য করে? সেটা হচ্ছে লাইগেজ। আর ওকাজাকি খণ্ডকটা কোথায় থাকে? লিডিং না না ল্যাগিং স্ট্র্যান্ডে? অবশ্যই ল্যাগিং স্ট্র্যান্ডে। বেশ, এরপর কি দেখব যে এফ মেট কোডন। তাহলে এফ মেট কোডন এটা ব্যাকটেরিয়ার AUG-তে থাকবে মিথিওনিন, তাহলে ফরমাইলেটেড হতে হয়, তার যে মিথিওনিনটা থাকে তাকে ফরমাইলেটেড হতে হয়, এই টেট্রাহাইড্রোফোলেট থেকে যে মিথাইল গ্রুপটাকে নেয়। তাহলে এটা কি হবে? এটা 3 নম্বর। তাহলে বি হচ্ছে এফ মেট কোডন, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়ার AUG কাকে নির্দেশ করে? মিথিওনিন। তারপরে যে প্রোটিন সংশ্লেষ যখন হচ্ছে তার মানে কি ট্রান্সলেশন, সেখানে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এই উৎসেচকটা লাগবে। তাহলে প্রোটিন সংশ্লেষে উৎসেচকটার নাম কি? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। আর আরএনএ ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে রো ফ্যাক্টরকে কাজে লাগবে, কার জন্য? সমাপ্তির জন্য। যদিও লাগবেই এমন কোনো কথা না, একটা রো ডিপেন্ডেন্ট হয়, একটা রো ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু কাকে লাগবেই? হেয়ারপিন লুপকে। হেয়ারপিন লুপের পর যদি দেখা যায় যে পলি ইউ সিকোয়েন্স আছে, তাহলে সেক্ষেত্রে রো ফ্যাক্টরকে লাগবে না। আর যদি পলি ইউ সিকোয়েন্স না থাকে, র্যান্ডম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রো ফ্যাক্টরকে লাগবে। বেশ, তাহলে এখানে উত্তর কী হলো? 2 3 4 1। তাহলে 2 3 4 1 একদম প্রথম অপশানটাই। বেশ, তারপরে কি বলছে? এটা সম্পর্কে আর বিশেষ কিছু বললাম না। টেলোমিয়ার কি হবে? টেলোমিয়ার হচ্ছে কোষের আণবিক ঘড়ি, অর্থাৎ টেলোমিয়ার কিন্তু বার্ধক্য নিয়ন্ত্রণ করে, ওই জন্য কোষের আণবিক ঘড়ি বলছি। তাহলে এটা 2 নম্বর। পরে কি বলছে? নিউ বডি, বা এটাকে কি বলবো? নিউক্লিওজমকে নিউ বডি বলে। তাহলে 4 নম্বর। নাম দেখি বোঝা যাচ্ছে নিউ বডি, নিউক্লিওজম। ইওহিপ্পাস একটা ঘোড়া, ঠিক আছে, এটা ঘোড়া, কোনটা? এটাকে ডন হর্স বলে, উষাকালের ঘোড়া, একদম ইওসিন যুগে তৈরি হয়েছিল, ইওসিন যুগে এর আবির্ভাব হয়েছিল। তো তাহলে কি বলছি? ডন হর্স। এবার আর্কিওপ্টেরিস এটা একটা মিসিং লিঙ্কের উদাহরণ, তাহলে মিসিং লিঙ্কটা এটা কার মধ্যে কানেক্ট করছে? যে সরীসৃপ আর পক্ষী এর মধ্যে কিন্তু কানেক্ট করছে, যেটা এখন বেঁচে নেই। তাহলে এটাকে বলবো মিসিং লিঙ্ক। তাহলে উত্তর কি হলো? 2 4 1 3। 2 4 1 3, এটা তো নয়, এটাও নয়, এটাও নয়, শেষে 2 4 1 3। তাহলে কি হবে? অপশন ডি। পরের প্রশ্ন দেখব।
তাহলে কতগুলো হলো? 25টা, আর 10টা প্রশ্ন আছে। বেশ, ল্যাকে, তাহলে ল্যাক অপারেটরের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমে পি থাকবে, তারপরে আই থাকবে, তারপরে পি, তারপরে ও, তারপরে জেড, তারপরে ওয়াই, তারপরে এ। তাহলে এই যে ও, এটা অপারেটর, এখানে এসে গিয়ে যুক্ত হয় রিপ্রেসার। আর রিপ্রেসারটা কে তৈরি করে? এই যে ল্যাক আইজিন, এটা ল্যাক আইজিন। তাহলে এ কি তৈরি করবে? এ তৈরি করবে রিপ্রেসার। আর রিপ্রেসার এসে কোথায় জড়বে? এই অপারেটরে। কাকে এক্সপ্রেস করতে দেবে না? এই তিনজনকে এক্সপ্রেস করতে দেবে না। তার মধ্যে জেড যেটা আছে সেটা কি করবে? ল্যাক জেড বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি করবে। ওয়াইটা কি করবে? ওয়াইটা পারমিয়েজ, এটা ল্যাকটোজ শোষণে সাহায্য করবে। আর গ্ল্যাক্টোসাইডেজ ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্ল্যাক্টোজে পরিণত করবে। আর এ যেটা রয়েছে এটা ট্রান্স অ্যাসিটাইলেজ, এর অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করে, এটা বিপাকে সাহায্য করে, এটা মনে করা হয়, কিন্তু এর কিন্তু সঠিক কাজ কিন্তু জানা নেই। ট্রান্স অ্যাসিটাইলেজ। বেশ, তাহলে এবার ল্যাক এটা তাহলে কি হচ্ছে? ট্রান্স অ্যাসিটাইলেজ 4 এই উৎসেচক তৈরি করে ল্যাক আইজিন। জেড এটা বুঝতে পারছি যে পাখির লিঙ্গ নির্ধারণ, যেখানে জেড ডব্লিউটা মহিলা, এটা ফিমেল হেটেরোগ্যামিটি কিন্তু দেখা যায়। এখানে একটা বিশেষ জিন থাকে, ফিমেল এক্সপ্রেসড ট্রান্সক্রিপ্ট 1 FET1, তাহলে এটা কোথায় থাকে? ওই ডব্লুতে। বেশ, তাহলে পাখির লিঙ্গ নির্ধারণ এটা হচ্ছে 3। বেশ, তারপর টিডিএফ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর যেটা তৈরি কে করে? কোন অঞ্চলটা? এটা ওয়াই ক্রোমোজোমের একটা অঞ্চল, যে জিনটার নাম কি? SRY জিন। কোন অঞ্চল থাকে? MSY রিজিয়নে থাকে। কোথায় থাকে? MSY রিজিয়নে থাকে। তাহলে এটা কি হবে? ওয়াই ক্রোমোজোম। তাহলে এখানে টিডিএফ হচ্ছে 1। আর টিসাইসিয়াম কোথায় থাকবে? এটা টিআরএন এর একটা অংশ। টিআরএন অংশ আমরা জানি যে কি একটা অ্যাকসেপ্টর আছে, একটা টিসাইসিয়াম আছে, ভ্যারিয়েবল আছে, অ্যান্টিকোডন আছে, তারপরে কি আছে? ডিএইচইউ আছে, ডাইহাইড্রোইউরিডিন, সেখানে একটা আনইউজুয়াল বেস দেখা যায়। বেশ, যাই হোক, তাহলে এখানে উত্তর কি হবে? 4 3 1 2। 4 3 1 2, তাহলে এখানে অপশন এ 4 3 1 2। হ্যাঁ, 4 3 1 2। বেশ, তারপরে কি দেখবো? এখানে একটা অটোজোমাল প্রকট, এটা কিন্তু অটোজোমাল আর প্রকট এই দুটো কিন্তু ফার্স্ট আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে একটা অটোজোমাল এবং প্রকট, তাহলে যে অটোজোমাল যে ডমিন্যান্ট, এটা মায়োটনিক ডিস্ট্রফি, এটা মনে রাখবো যে এটাই একমাত্র উদাহরণ নয়, তাহলে এটা আমাদের আছে সিলেবাসে, ডিস্ট্রফি, যে পরে পরীক্ষায় যে একটা অটোজোমাল প্রকট জিন গঠিত রোগের নাম, সেটা কি? মায়োটনিক ডিস্ট্রফি। তো এবার এখানে অটোজোমাল যখনই হবে, তো কি অটোজোমাল মানে কি? যে প্রকট অবস্থায় রোগটা প্রকাশ পাচ্ছে। আর প্রকট অবস্থায় রোগটা যদি প্রকাশ পায়, যে এক্স এখানে বলে দিয়েছে, এটা এরকম রয়েছে পেডিগ্রি, এটা, তাহলে এটাকে ফিল করে দেওয়া হয়েছে, এটাকে ফিল করে দেওয়া আছে, এটাকেও ফিল করে দেওয়া আছে, এটাও ফিল করা আছে, এটাও তাই, এটাও তাই। আমি একবার মার্ক করে দিলাম কোনগুলো ফিল করা আছে। তাহলে এইবার আমি একটা কথা বলি যে এখানে কিন্তু যখনই এটা কত নম্বর? 27 নম্বর পেডিগ্রি। তাহলে এইবার এখানে যখনই গোল দেখাবে তখনই সেটা বুঝতে হবে এটা ফিমেল, যেটা বক্স করে দেবে তখন বুঝতে হবে এটা মেল। যখন এই গোল আর বক্স এটাকে কানেক্ট করে দেবে তাহলে এটা বোঝাবে ম্যারিড। বেশ, আর যখন এই ফিল করে দেবে তখন বোঝা যাবে এটা এফেক্টেড, রোগাক্রান্ত। বেশ, এবার এখানে কি দেখতে পাচ্ছি? এক্স। আর এখানে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে অটোজোমিও কিন্তু প্রকট, তাহলে এখানে যেটা থাকবে হতে পারে এর এ আছে, তাহলে রোগটা প্রকাশ পাবে। আবার যেহেতু প্রচ্ছন্ন নয়, তাহলে কিন্তু বড় এ থাকলেও কিন্তু প্রকাশ পাবে, কারণ প্রকট জিনগুলো হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়। তাহলে এক্স কিন্তু দুটোই হতে পারে। এইবার এর যেহেতু রোগ নেই, তার মানে অবশ্যই সেটা ছোট এ ছিল, তাই বলেই রোগ ছিল না। একটা বড় এ থাকলেই তার রোগ থাকতো, কারণ এটা প্রকট বলেছে। বেশ, তাহলে এইবার তাহলে এটা ছিল এক্স আর এটা ছিল ওয়াই, তাহলে এক্স ওয়াই এ কী হবে? ওয়াই অবশ্যই ছোট এ হবে, এটা আমার এখান থেকে স্পষ্ট। তাহলে ওয়াই যেটা আছে আমরা দেখব, ওয়াই কোনটা উত্তর হতে পারে না? অবশ্যই এটা উত্তর হতে পারে না, অবশ্যই সিটা উত্তর হতে পারে না। তাহলে বি আর ডি এর মধ্যে কিছু একটা হবে, কারণ ওয়াই এখানে ছোট এ হবেই। বেশ, এইবার আর একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল এখানে, যে বিটাও উত্তর হতে পারে না, কারণ কি? এক্সটা বলেছে ছোট এ, এটা তো হতেই পারে না। তাহলে হয় বড় এ হবে, নাহলে বড় এ ছোট এ হবে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে উত্তর ডি। আমাকে সম্পূর্ণই দেখতে হলো না, কিন্তু উত্তর পর্যন্ত পৌঁছতে পারলাম, সেটা উত্তর হবে ডি। এবার সেটা না হলে বাকিগুলোও এবার আমরা
দেখে নিতে অবশ্যই পারবো। যেখানে যে রোগটা থাকবে বোঝা যাচ্ছে যে এর রোগ আছে, তাহলে এর বাবা মা এটা আর এটা, তাহলে অবশ্যই একজনের কাছ থেকে বড় এসছে, একজনের সাথে ছোট হয়ে। দুটো বড় হতে পারে না, দুটো ছোট হয়ে আসতে পারতো, কিন্তু দুটো ছোট হয়ে আসলে আবার রোগাক্রান্ত হতো না। এর ক্ষেত্রেও সেম ব্যাপার, যে একই, তাহলে এটা বড় হয়ে ছোট হয়ে হতে হবে। বেশ, আর এটার ক্ষেত্রে যেহেতু রোগ নেই তাই ছোট হয়ে ছোট হতে হবে, তাহলে এক্স ওয়াই জেড আর ও, তাহলে জেডটা বড় হয়ে ছোট হয়ে, এই যে বড় হয়ে ছোট হয়ে, আর এটা এটা, তাহলে উত্তর হচ্ছে। তাহলে এটাকে পেডিগ্রি অ্যানালাইসিস বলে, খুবই গুরুত্বপূর্ণ আর খুবই সহজ, যেটা আশা করছি করতে পারবে। বেশ, তারপরে 28 নম্বর, তাহলে এখানে বলছে কি অভিব্যক্তির যে মুখ্য ঘটনাবলীগুলো বলেছে পরপর কি হবে। জৈব মনোমারের সংশ্লেষ, হ্যাঁ এটাই তো হয়েছিল। তারপর কি পলিমার, তারপর প্রোটোবায়ন্ট, তারপরে জেনেটিক তন্ত্রের সৃষ্টি, হ্যাঁ তাহলে পরপর সাজানো আছে। তাহলে এটা 1, তারপরে এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই থিওরিটা কে দিয়েছিল, এটা ওপারিন দিয়েছিল, আর এটাকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছে কিন্তু মিলারউডে, এবং সমর্থন করেছে হ্যালডেন। তাহলে 1 2 3 4 অপশন কোথায় রয়েছে, 1 2 3 4 অপশন সি। ডিএনএ প্যাকেজিং সংক্রান্ত সঠিক ক্রম, তাহলে ডিএনএ প্যাকেজিংয়ের ক্ষেত্রে কি হয়, নিউক্লিওজোম সলিনয়েড, হ্যাঁ প্রথমে তো অবশ্যই নিউক্লিওজোম থাকবে, সলিনয়েড তো প্রথমে আসছে না, ক্রোমাটিড প্রথমে আসছে না, এই দুটো পয়েন্ট এমনি, এই দুটো অপশন এমনি বাদ। তাহলে নিউক্লিওজোমের পর সলিনয়েড, তারপর সুপার সলিনয়েড, তারপর ক্রোমাটিড, তারপরে মেটাফেজিক ক্রোমোজোম, হ্যাঁ তাহলে এখানে উত্তর হবে অপশন এ, এটা অ্যান্সার। সিটা নয়, কারণ নিউক্লিওজোম তারপরেই প্রথমেই সুপার সলিনয়েড বলে দিচ্ছে না, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না, তাহলে অপশন এ। এবার নিউক্লিওজোমের গঠন তো আমরা একটু আগেই পড়লামই, আর একটা সলিনয়েডে মনে রাখবো 6টা কিন্তু নিউক্লিওজোম থাকে। বেশ, তারপর আবার এখানে কিছু কেস বেসড প্রশ্ন দিয়েছে। বংশ পরম্পরায় সঞ্চিত অ্যালিলগুলি সঞ্চরণ কয়েকটি মেন্ডেলীয় অস্বাভাবিকতা মানব পপুলেশনে। বেশ, যাই হোক, তাহলে এখানে বলছে হিমোফিলিয়ার সাপেক্ষে স্বাভাবিক মহিলা ও আক্রান্ত পুরুষ যদি বিবাহ সম্পন্ন হয়, স্বাভাবিক মহিলা হিমোফিলিয়ার ক্ষেত্রে, স্বাভাবিক মহিলার বলতে আমি কি বলছি, এক্স বড় এইচ আর এক্স বড় এইচ, তাহলে এটা স্বাভাবিক। যদিও স্বাভাবিক দুই প্রকারের হয়, হেটেরোজাইগাস হতে পারে আবার হোমোজাইগাস হতে পারে, এখানে বলে দেয়নি। যাই হোক, পুরুষদের ক্ষেত্রে আর আক্রান্ত পুরুষ হলে পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স ছোট হাতের এইচ হবে আর ওয়াই হবে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক, এখানে ব্র্যাকেটে বলেছে বাহক নয়, মানে হোমোজাইগাস কতগুলো হবে। তাহলে আমরা এটাই ধরে নিই যে একটা এক্স এইচ রয়েছে আর একটা এক্স এইচ রয়েছে, আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স এইচ রয়েছে আর ওয়াই রয়েছে, তাহলে এটা বোঝা যাচ্ছে, আমি শুধু এইচগুলো লিখছি, বড় এইচ ছোট এইচ, এখানে হবে বড় এইচ হবে আর ওয়াই ক্রোমোজোম হবে, আর এখানে এখানে কি হবে, বড় এইচ আর ছোট এইচ, আর এখানে হবে বড় এইচ আর ওয়াই। তাহলে এবার এখানে দেখা যাচ্ছে যে অপত্যদের কত শতাংশ স্বাভাবিক হবে, তাহলে একদম বাহক নয়, একদম স্বাভাবিক। তাহলে দেখা যাচ্ছে এটা বাহক, এটা নেবো না, এটা বাহক, এটা নেবো না, তাহলে এইটা স্বাভাবিক আর এইটা স্বাভাবিক, তাহলে কত, 4টের মধ্যে 2টো, 50%। তাহলে এখানে উত্তর কী হবে, উত্তর এ 50%। এরকম ক্লাস 10এও এগুলো করেছিলাম, খুব সহজ, এগুলো সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না। বেশ, তারপর হচ্ছে কি প্রোটানোপিয়ার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা লাল বর্ণ শনাক্তকরণে অক্ষম, হ্যাঁ একদম ঠিক, প্রোটানোপিয়া লাল, ডিউটেনোপিয়া সবুজ, আর ট্রাইটোনোপিয়া হচ্ছে নীল। থ্যালাসেমিয়া একটা প্রচ্ছন্ন অটোজোমের রোগ, হ্যাঁ অবশ্যই থ্যালাসেমিয়া একটা প্রচ্ছন্ন জিন ঘটিত অটোজোমের রোগ, এটা 11 নম্বর ক্রোমোজোম আর 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়। বেশ, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া, আলফাটা হচ্ছে 16 আর বিটাটা হচ্ছে 11। বেশ, আর কিছু বলছি না। এক্স ক্রোমোজোমে থাকা 9 নং ফ্যাক্টর, হ্যাঁ 9 নং যে ফ্যাক্টরটা আছে, ফ্যাক্টরটার নাম হচ্ছে কি পিটিএ, 9 নামতে না, 11 নম্বর হচ্ছে এক্স ক্রোমোজোমে 9 নম্বর ফ্যাক্টর। এই 9 নম্বর ফ্যাক্টর যদি বলি তাহলে পিটিসি জন্য কি বলছে, কোথায় গেল, এক্স ক্রোমোজোমে থাকা 9 নং ফ্যাক্টরের জন্য দায়ী পরিব্যক্তির কারণে টাইপ সি হবে না, টাইপ সি হচ্ছে পিটিএ, আর তাছাড়া এটা এক্স ক্রোমোজোমে নয়। তাহলে এই যে টাইপ সি যেটা হিমোফিলিয়া, যেটা পিটি এর কারণে হচ্ছে, তাহলে এটা কিন্তু 4 নং ক্রোমোজোমের কারণে হয়। এটা একবার বলে দিই তাড়াতাড়ি, এ বি আর সি, তাহলে একটা হবে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের জন্য, একটা হবে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্টের জন্য হবে, আর একটা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্টের জন্য হবে। এটা হচ্ছে 8 নম্বর ফ্যাক্টর, এটা 9 নম্বর ফ্যাক্টর, এটা 11 নম্বর ফ্যাক্টর। এটা এক্স ক্রোমোজোমের জন্য হয়, এটা এক্স ক্রোমোজোমের জন্য হয়, এটা 4 নং ক্রোমোজোমের জন্য হয়। যাই হোক, খুব তাড়াহুড়ো করে লিখলাম।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। বেশ, যাই হোক, তাহলে এখানে কি হলো যে সিটা তো ভুল। বেশ, থ্যালাসেমিয়া মাইনরে রক্তাল্পতা নগণ্য হওয়ার অনেক ক্ষেত্রেই তা অপ্রকাশিত থাকতে পারে। হ্যাঁ, যেহেতু নগণ্য রক্ত যদি নগণ্য হয় অপ্রকাশিত, এটা তো ঠিকই। বেশ, এবারে তাহলে জানতে কি চাইছে, কোনটি সঠিক নয়, তাহলে সঠিক নয় কোনটা? সঠিক নয় হচ্ছে অপশন সি। তার মানে উত্তর কিন্তু এখানে হবে অপশন সি। তাহলে 31-এরটা অ্যান্সার কি হবে? অপশন সি। তাহলে এখানে ক্রস কেন দিয়েছিলাম? ক্রস দিয়েছিলাম যে এখানে ভুল আছে, এর ভুল তত্ত্বটাই জানতে চাইছি, তাহলে এটা সঠিক উত্তর কোনটা? অপশন সি। বেশ, 32 নম্বর, একজন মানুষ হিমোফিলিক হতে পারে যদি শুধুমাত্র তার মা বাহক হয়। একজন মানুষ হিমোফিলিক হতে পারে শুধুমাত্র তার মা বাহক। হ্যাঁ, এবার যেহেতু হিমোফিলিক, একজন মানুষ হিমোফিলিক হতে পারে তার মা বাহক হলে। হ্যাঁ, এবার পিতা পিতা আমি ধরে নিচ্ছি হিমোফিলিক নয়, এক্স বড় হাতের এইচ আর ওয়াই, তাহলে সে তার সন্তানকে কি ক্রোমোজোম দেবে? ওয়াই ক্রোমোজোম দেবে। আসবে কার কাছ থেকে? হিমোফিলিক মাতার থেকে। বেশ, তাহলে মাতা বাহক হলে কিন্তু হতে পারে, এটা ঠিক। আর বলছে একজন বাবা এক্স লিঙ্ক জিন তার পুত্র সন্তানের মধ্যে সঞ্চয়। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এক্স লিঙ্ক যদি হয়, একজন বাবা একজন পিতা তার পুত্রকে কোন ক্রোমোজোমটা দিচ্ছে? ওয়াই ক্রোমোজোমটা দিচ্ছে, এক্স তো দিচ্ছে না। সেটাই বলছে যে এক্স লিঙ্ক জিন তার পুত্র সন্তানের মধ্যে সঞ্চারিত করতে পারে না, সেই এক্সটা কাকে দেবে? কন্যা সন্তানকে দেবে। তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে একজন বাবা এক্স লিঙ্ক জিন তার পুত্র সন্তানের মধ্যে সঞ্চারিত করতে পারেন না। হ্যাঁ, পারেন না, এটা ঠিক একদম। তার মানে 8টা তো ঠিক। আর সেই কারণে যে একজন মানুষ হিমোফিলিক হতে পারে যদি তার মা বাহক হয়। হ্যাঁ, এর কারণ কিন্তু এটাকে কি বলবো? অপশন এ আর ওয়াই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা। একজন সাধারণ পুরুষ মানুষের কোনো বারবারই থাকে না, এটা ঠিক। আর একজন সাধারণ পুরুষের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, একজন সাধারণ পুরুষ মানুষের একটি মাত্র, এটাও ঠিক। বেশ, একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে তার কারণেই বারবারই থাকে না, তার মানে এটাও কিন্তু আবার দুটোই ঠিক হবে, এ আর ওয়াই সঠিক এবং সঠিক ব্যাখ্যা। 34, নিচের বক্তব্যটি পড়ে দেখতে হবে। বেশ, ল্যাকোপেরন মডেলটি ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য প্রযোজ্য। হ্যাঁ, ল্যাকোপেরন তো ইকোলাইয়ের জন্য প্রযোজ্য। আর ইকোলাই একটি সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান না, ইকোলাই হচ্ছে কি একটা প্রোক্যারিওটিক জীব, এটা ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস কখনোই সুস্পষ্ট হতে পারে না। তাহলে এখানে কি হবে? শুধুমাত্র বিবৃতি সঠিক, এ ঠিক আর ভুল। হ্যাঁ, এ সঠিক আর ভুল, অপশন সি। লাস্ট প্রশ্ন, শিল্প বিপ্লবের পরবর্তীকালে কালো পেপার্ড মথ, যেটাকে বিস্টন বেটুলেরিয়া বলে, আকস্মিকভাবে বেড়ে যায়। হ্যাঁ, অবশ্যই বেড়ে যায়, কারণ শিল্প বিপ্লবের পরে প্রচুর বেশি কি দেখা যাচ্ছে? দূষণ দেখা যাচ্ছে, যাতে কালো হয়ে যাচ্ছে কোনগুলো? লাইকেনগুলো, তার ফলে সেখানে তারা লুকাতে পারছে। আর শিল্প বিপ্লবের কি বলছে? কোথায় গেল? যে বিভিন্ন শিল্পে কয়লা ব্যবহারের বৃদ্ধি পাওয়া বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। হ্যাঁ, এই দূষণের মাত্রা বেড়ে যাওয়ার জন্যই আবার ওটা হয়। তাহলে এটাও তাই, এ আর ওয়াই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা। তাহলে এই ছিল 35টা প্রশ্ন যেটা আলোচনা করা হলো। অবশ্যই এর পরেরগুলোও করা হবে আলোচনা। তো এটা আপাতত যা বললাম একবার রিভিশন দিয়ে নেবে, প্রয়োজন পড়লে আমি এটার পিডিএফ দিয়ে দিতে পারি, এই যেটা আমি এখানে করলাম, যদিও একদম যাতা হয়ে আছে, তবে একবার ভিডিওটা দেখে নিলে তারপর অবশ্যই বুঝতে পারবে। তাহলে এটা আমাদের যে গ্রুপ করা আছে, গ্রুপ না পেজ করা আছে একটা হোয়াটসঅ্যাপে, যেটা লিঙ্ক এই ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখানে গেলে অবশ্যই জয়েন হয়ে যেতে পারবে। তো আজকের মতো আপাতত এখানেই শেষ।